কল্পনা করুন তো সবকিছু ঠিকঠাক চলছে আর হঠাৎ করেই আপনার জীবনটা একটা সিনেমার মতো বদলে গেল। জি হ্যাঁ, এমনটাই হয়েছিল কিছু মানুষের সাথে। একদিন আকাশে উঠছিল একটি কমার্শিয়াল যাত্রীবাহী বিমান। তাদের গন্তব্য ইউরোপের লন্ডন শহরে। কিন্তু এই প্লেনের প্যাসেঞ্জাররা জানতো না সামনে তাদের জন্য কি এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। কারণ এটা কোনো সাধারণ ফ্লাইট ছিল না। মাঝ আকাশের ভেতরে গিয়ে একের পর এক বিপদ শুরু হলো। জিপিএস অকেজো হয়ে যায়, তেলের ট্যাঙ্কে ফুটো দেখা দেয়। পাইলট অনেক চেষ্টা করেও প্লেনটাকে বাঁচাতে পারলেন না। মুহূর্তের মধ্যেই প্লেনটা অ্যামাজনের ঘন জঙ্গলে আছড়ে পড়ে। তবে এর মাঝে কিছু যাত্রী অবাক করা ভাবে বেঁচে গেল ঠিকই, কিন্তু সামনে তাদের জন্য অপেক্ষা করছিল আরও এক কঠিন বিপদ। কারণ এই জঙ্গল শুধু বন্য প্রাণীদের নয়, এখানে লুকিয়ে ছিল এক মুখোশ পরা খুনি, যে একজন একজন করে মানুষ মারছিল। তবে এখন প্রশ্ন হলো, কে এই খুনি আর কেনই বা সেই নিরীহ যাত্রীদের মারছে? তাহলে এই রহস্যময় জঙ্গল কি তাদের শেষ আশ্রয় হবে, নাকি শুরু হবে বেঁচে থাকার এক নতুন লড়াই? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বেঁচে থাকার জন্য তারা মৃত্যুর সাথে লড়াই করছে, আর কিভাবে একের পর এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসছিল, যা আপনাকে শেষ পর্যন্ত বসিয়ে রাখতে বাধ্য করবে। গল্প শুরু হয় একটা ছোট প্যাসেঞ্জার বিমান থেকে, যে যাত্রীদের নিয়ে যাচ্ছে লন্ডনের দিকে। আকাশে উড়তে উড়তে হঠাৎ পাইলট একটা খবর পেলেন, সামনে ভয়াবহ ঝড় আসছে। প্লেনের রুট এখন বদলাতে হবে, অন্য একটা অজানা পথে যেতে হবে তাদের। প্রথমে পাইলট রাজি হলেন না, কারণ সেই পথে নাকি কেউ প্লেন উড়ায় না। কেন উড়ায় না সেটাও কেউ জানে না, কিন্তু এদিকে কোনো উপায় তো ছিল না। তাই প্রাণের ঝুঁকি নিয়েই তিনি প্লেনের দিক বদলে দিলেন। পেছনের যাত্রীরা যখন শুনল যে গন্তব্যে পৌঁছাতে আরো ঘন্টাখানেক দেরি হবে, তখন তাদের একটু খারাপ লাগলো বটে, কিন্তু তারা মেনে নিল। হয়তো তখনও তারা জানতো না এই যাত্রা তাদের জীবনে কি এক ভয়ঙ্কর ঘটনা ঘটাতে চলেছে। আকাশে উঠতে উঠতে হঠাৎ বিমানের ককপিটে বিপ শব্দ করতে শুরু করে। দেখা গেল জিপিএস খারাপ হয়ে গেছে, তার উপর আবার তেলের ট্যাঙ্কেও ফুটো দেখা গেছে। পাইলট কোনো মতে চেষ্টা করছিল প্লেনটাকে নিজের কন্ট্রোলে রাখার, কিন্তু যখন সব তেল শেষ হয়ে গেল, ধীরে ধীরে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর তারপরেই প্লেনটা যেন গুলির বেগে নিচে পড়তে শুরু করে। পাইলট ভালোভাবে বুঝতে পারছে তার আর কিছুই এখানে করার নেই। তিনি তার মোবাইল বের করে নিজের স্ত্রী সন্তানদের জন্য শেষ ভিডিও বার্তা রেকর্ড করে এবং বলেন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাদের আর প্লেনটাকে বাঁচাতে পারলাম না। আমার জীবনের জন্য ধন্যবাদ, ভালোবাসা নিও। এর একটু পরেই প্লেনটা অ্যামাজনের ঘন জঙ্গলে আছড়ে পড়ে। পেছনের দিকের এক এয়ার হোস্টেস ছাড়া বাকি সবাই বেঁচে গেল, কিন্তু সেই এয়ার হোস্টেস বেল্ট পরেননি বলে তার শরীরের অনেক হাড় ভেঙে গিয়েছিল। যাত্রীদের মধ্যে থাকা এক ডাক্তার বললেন উনি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকা সেই 9 জনের মনে বিরাট ভয় ঢুকলো। তারা এখানে বেঁচে গেলেও এমন এক জায়গায় আটকা পড়েছে যা পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল। এখানে বেঁচে থাকাটা আসলে কতটা কঠিন হতে পারে তা তারা এখনই ভালোভাবে বুঝতে পারছিল। যদি তারা চালাক হয় তবে হয়তো রেডিও বা অন্য কোনো উপায়ে সাহায্য চাইতে পারবে, তা না হলে তাদের বিপদ এখানে নিশ্চিত। এরপর প্রথমে 2 জন ককপিটে গেল পাইলটদের দেখার জন্য, এবং দেখা যায় তাদের বুকে কাঠ ঢুকে গেছে। ডাক্তার বললেন শ্বাস এখনো চলছে। বাইরে থেকে ধোঁয়া দেখে একজন যাত্রী দৌড়ে বাইরে গেল। সবাই ভাবলো আগুন নিভাতে গেছে, কিন্তু আসলে সে তার জিনিসপত্র নিতে গিয়েছিল। কারণ এখানে তার নিজের জীবনের চেয়েও তার জিনিসপত্রের দাম হয়তো বেশি ছিল। সবাই অবাক হয়ে দেখছিল এ কেমন মানুষ যে তার নিজের জীবনের পরোয়াই করে না। এরই মধ্যে একটা মেয়ে তাড়াতাড়ি করে আগুন নিভিয়ে দিল। সবার মনে এখন একটাই প্রশ্ন, ওই ব্যাগে এমন কি ছিল যার জন্য সে নিজের জীবন বাজি রেখে সেটাকে বাঁচালো? তবে এদিকে এখন যে কোনো উপায়ে সাহায্য ডাকতে হবে, কিন্তু কারো মোবাইলে তো নেটওয়ার্ক নেই, রেডিও থেকে কোনো খবরও আসছে না। ডাক্তার আর একজন যাত্রী মিলে কোনো মতে পাইলটকে টেনে বাইরে বের করে। তার বুকে কাঠ ঢুকেছিল, এজন্য তার হাতে সময় খুব কম। তাকে তাড়াতাড়ি জ্ঞান ফেরাতে হবে যাতে তিনি কোনো জরুরি কথা বলতে পারেন। এ সময় এক বৃদ্ধ দম্পতি সবাইকে সাহস দিলেন, বললেন চিন্তা করো না, সাহায্য এখানে আসবেই। সবার মাঝে তখন ভয় আর অস্থিরতা। এর মাঝে হঠাৎ করেই এক নতুন বিবাহিত দম্পতি দেখতে পেল জঙ্গলের ঝোপের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। এটা দেখার পর তারা আরো ভয় পেয়ে গেল। তারা হয়তো এখনো জানে না তারা কোথায় আছে আর সামনে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। তবে এদিকে ভয় পেলেই তো আর চলবে না, তাদের কোনো কিছু একটা করতে হবে। সবার প্রথমে তাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং একসাথেই থাকতে হবে। এমন অবস্থায় দলবদ্ধ হয়ে থাকাটাই সবচেয়ে বেশি প্রয়োজন।
এরপর দ্বিতীয়ত সবার পরিচয় আগে জানতে হবে, তাদের ভেতরে কে কি করে আর কার নাম কি। এতে সবার মধ্যে বন্ধুত্ব বাড়বে। এজন্য প্রথমে কথা বলতে শুরু করলো জ্যাক, যে একজন লাইফ ইন্স্যুরেন্সের লোক ছিল। তার ধারণা এটা কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পনা করে করা হামলা। কিন্তু ডাক্তার স্পেক্স এটা মানলেন না, বললেন আমেরিকায় এমনটা হয়, আমাদের পাইলটকে জ্ঞান ফেরানো দরকার। এয়ার হোস্টেস তো আর নেই। পাশে বসা সোফিয়া, যে খুব ঘুরতে ভালোবাসে, তার ধারণা এটা অ্যামাজনের গহীন জঙ্গল, এখানে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। এদিকে সেই ব্যাগের মালিক বলল সে একজন বক্সার, লন্ডনে যাচ্ছিল তার খেলার জন্য। বুড়ি মহিলা সরাসরি জিজ্ঞেস করলেন, ব্যাগে তোমার কি রয়েছে, যার জন্য তুমি তোমার জীবনকেও ঝুঁকিতে ফেলেছিলে? বক্সার তাদের জানালো, সেই ব্যাগের ভিতরে আমার গ্লাভস ছিল, এটা আমার কাছে খুবই প্রিয়, একমাত্র এই গ্লাভসই আমাকে পরিচিতি দিয়েছে, এজন্য এর মূল্য আমি কোনোদিনই ভুলতে পারবো না। এরপর এভাবে করে একে অপরকে সবাই কিছুটা চিনে ফেলেছে, এজন্য সবাইকে এক হয়ে কাজ করে নিজেদের খাবার এবং জলের ব্যবস্থা করতে হবে। পাশে থেকে জ্যাক বলল, সবাই মিলে জিনিসপত্র খুঁজি, যা কাজে লাগে তা দ্রুত নিজের কাছে রাখা ভালো। জ্যাকের কথা মতো সবাই কাজে লেগে পড়ল। এ সময় সুফিয়া এসে জানালো এয়ার হোস্টেস মারা গেছেন, তাকে একপাশে সরিয়ে রাখা ভালো হবে। সুফিয়া বলল, নইলে লাশের গন্ধে পোকামাকড় বা অন্য কোনো প্রাণী আকৃষ্ট হতে পারে। সবাই সুফিয়ার কথা মেনে নিল। বুড়ি মহিলা খাবারগুলো 9 জনের মধ্যে ভাগ করে দিলেন। এদিকে সুফিয়া সবচেয়ে উঁচু একটা জায়গা দেখলো। সে সবাইকে জানালো, যদি আমরা সেখানে যেতে পারি হয়তো আমাদের মোবাইলে নেটওয়ার্ক চলে আসবে। বক্সার বলল, ওখানে গেলে আমরা জঙ্গল থেকে খাবার এবং পানিও জোগাড় করতে পারবো, দুটোই ওখানে আছে। এদিকে ককপিটের ভেতরে পাইলট বারবার কাশছিল আর স্পেক্সের দিকে তাকাচ্ছিল। তবে এদিকে স্পেক্স আগেই বলেছিলেন এমন পরিস্থিতিতে অপারেশন করা কঠিন নয়, কিন্তু এখন সবাইকে এত আশা নিয়ে দেখছে তাই সে রাজি হলো। আমরা চাইলে পাইলটের একটা অপারেশন করতে পারি, এর মাধ্যমে সে সুস্থ হতে পারে। স্পেক্সের কথায় সবাই রাজি হয়ে গেল। প্লেনে থাকা মদ আর ফার্স্ট এইড ব্যবহার করে সে অপারেশনের কাজ শুরু করে, তবে একদম জীবিত অবস্থায়। পাইলট আসলে যে কষ্ট পাচ্ছিল সেটা আমরা তার চেহারা দেখে বুঝতে পারছিলাম, কিন্তু স্পেক্স তার অভিজ্ঞতা দিয়ে কাজটা শেষ করলো। তবে এখনও কাজ কিন্তু শেষ হয়নি। এখন পাইলটকে অপারেশনের পরের বিপদ সংক্রমণ থেকে বাঁচতে হবে এবং তাদের সবাইকেই এই দিকে খেয়াল রাখতে হবে। হানিমুনে যাওয়া সেই নতুন দম্পতি প্লেনের ভেতরে বসে ভাবছিল, যদি কোনো বন্য প্রাণী তাদের উপর হামলা করে তাহলে কি হবে। তখনই প্লেনের অন্য পাশে একটা কালো ছায়া দেখতে পায় তারা, যা হঠাৎ করে আবার কোথাও উধাও হয়ে যায়। দুজনের কেউই বুঝতে পারলেন না আসলে এটা কি ছিল। এরপর অন্ধকার নেমে এলো, কোনো মতে সবাই সেখানেই ঘুমিয়ে পড়েছিল। তখনই সেই কালো ছায়া আবারও তাদের কাছে আসে এবং পাইলটের মুখে কাপড় চাপা দেয়। তাহলে তাদেরই মাঝের কেউ কি তাকে মারতে চেয়েছিল? পরের দিন সকালে ঘুম ভাঙতেই সবাই দেখতে পায় পাইলটের পুরো শরীর নীল হয়ে গেছে। স্পেক্সের খুব খারাপ লাগলো, তার মনে হলো তার অপারেশনের কারণেই হয়তো ইনফেকশন ছড়িয়েছিল। কিন্তু এদিকে আসল কারণ তো অন্য কিছু, যা এই মানুষগুলোর কেউই তখনও জানতো না। সবাই বলল এয়ার হোস্টেস আর পাইলটের লাশ কবর দেওয়া উচিত, যাতে করে তাদের আত্মার শান্তি পায়। কিন্তু সেই বুড়ি মহিলা বললে, না, এমনটা করা উচিত হবে না। যদি উদ্ধারকারীরা আসে আমরা তাদের পরিবারের হাতে লাশ তুলে দিতে পারবো, অন্তত তারা শেষবারের মতো তাদের দেখতে পাবে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন হঠাৎ করে প্লেনের জিপিএস কিভাবে খারাপ হলো? বক্সার কি সত্যি বলেছে যে তার ব্যাগে শুধু গ্লাভস আর মাস্ক আছে? এমনকি রাতের অন্ধকারে কে পাইলটের মুখে কাপড় রেখেছিল? সেই কালো ছায়াটাই বা কি ছিল? এই সব কিছুর উত্তর জানতে হলে আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। এরপর এদিকে আবার সকলের মধ্যে ভয় আর আতঙ্ক যেন জেগে বসেছে, কারণ এইমাত্র তাদের সামনে আরো একটা মৃত্যু ঘটেছে। জ্যাক বলল ওদের লাশ দূরে নিয়ে গিয়ে কবর দেওয়া উচিত, নিজেদের কাছে রাখা ঠিক হবে না। স্টিফেন রাজি হলো এবং লাশ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। এই সময় পাইলটের পকেট থেকে তার ফোন পড়ে যায়। স্টিফেন দ্রুত ফোনটা তুলে নেয়, তবে তার স্ত্রী তাকে বারণ করলো, সে তাকে চুপ করতে বলে এবং তাকে বলল যদি আমরা সবাই বেঁচে যাই তাহলে কোনো একটা স্মৃতি তো আমাদের কাছে রাখা উচিত, এজন্য আমি এই ফোনটি রেখে দিলাম। স্টিফেনের চেহারায় পরিষ্কার বোঝা যাচ্ছিল তার উদ্দেশ্য ছিল অন্য কিছু, যা আমরা হয়তো সামনে গেলেই বুঝতে পারবো। শেষ মুহূর্তে স্পেক্স কিছুক্ষণ অপেক্ষা করতে বলল, হয়তো তাদের খোঁজার জন্য কেউ ওখানে আসবে। ডাক্তার নিজেকে পাইলটের মৃত্যুর জন্য দায়ী মনে করছিল, তার এখনো মনে হচ্ছে যে তার অপারেশনের জন্যই এমনটা হয়েছে। জ্যাক বলল যা হওয়ার তো হয়েই গেছে, এতে আপনার কোনো ভুল বা দোষ নেই। সে স্টিফেনকে ধন্যবাদ জানালো, কারণ এই মুহূর্তে সে একদম সঠিক কাজটাই করছিল।
এমনকি তার পরিবারও তাকে ছেড়ে দিয়েছে, আর এই ঘটনা তাকে পুরোপুরি ভেঙে দেবে। এই বলে সে কাঁদতে শুরু করে। এই দুইজন চলে যাওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যেই স্টিফেন সেখানে পৌঁছালো। সে পাইলটের একটি আঙ্গুল কেটে নিল, কারণ তাকে তার ফোন খুলতে হবে। আঙ্গুলের ছাপ দিয়ে সে ফোনটা খুলল, কিন্তু এর ভিতরে বিশেষ কিছু পেল না। তখনই তার নজর একটা সফটওয়্যারের দিকে পড়ল, যা একটি কোড দিয়ে হয়তো খোলা যাবে। ঠিক এই সময় আমরা অন্য একজন ব্যক্তিকে স্টিফেনকে এসব করতে দেখি, যা স্টিফেনকেও লক্ষ্য করে, কিন্তু বিশেষ মনোযোগ দেয় না। এদিকে লিজা, সেই বুড়ি মহিলা, তার স্বামী হেনরিকে বললেন, আমার মনে হয় না পাইলটের মৃত্যু অপারেশনের কারণে হয়েছে। আসলে আমি কিছুদিন আগে হাসপাতালে শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া একজন মানুষকে দেখেছিলাম। পাইলটেরও ঠিক তেমনই অবস্থা ছিল। এজন্য আমার মনে হচ্ছে তাকে শ্বাস বন্ধ করে মেরে ফেলা হয়েছে। তার কথা শুনে হেনরিও অবাক হয়ে যায়। এমনটা তাহলে কে করতে পারে? তবে ঠিক তখনই তাদের মনে হলো হয়তো পাশে থেকে তাদের কথা কেউ শুনছে। এজন্য তারা সবাই চুপ হয়ে গেল। এরপর সবাই যার যার কাজে লেগে পড়ে। এদিকে সোফিয়া অ্যানের কাছে গিয়ে জানতে পারল সে একজন কোটিপতির মেয়ে, আর স্টিফেন তাদের বাড়ির ড্রাইভার ছিল, আর এজন্যই তারা বাড়ি ছেড়ে পালাচ্ছে। অ্যানের এই সাহস দেখে সোফিয়ার খুব হাসি পায়, কিন্তু সে হাসল না। অ্যানের চেয়ে বোকা মেয়ে সে কখনো দেখেনি। স্টিফেন তখনও সেই সফটওয়্যারটি খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এদিকে বক্সার খোঁজাখুঁজির সময় একটা রেডিওর মিটার খুঁজে পায়, তবে সেটা চালু অবস্থায় ছিল, কিন্তু অ্যান্টিনা খারাপ থাকার কারণে সে কাউকে খবর পাঠাতে পারছিল না। এর জন্য তাদের পাহাড়ের চূড়ায় আগে যেতে হবে, যেখানে যাওয়ার জন্য প্রায় একদিন লাগতে পারে। তাই তারা ঠিক করলো আজ বিশ্রাম নেবে এবং এরপর খাবার ও জলের খোঁজে যাবে, কারণ তাদের কাছে মাত্র 1 বোতল জল বাকি ছিল। সবাই তার কথায় রাজি হয়ে বিশ্রাম নিতে যায়। কিন্তু এখানে অ্যানি যখন বিশ্রাম নিচ্ছিল, তখন সে জঙ্গলের ঝোপের মধ্যে একটা মানুষের মতো আকৃতি দেখতে পায়, যা খুব অদ্ভুত ধরনের ছিল। কিন্তু যখন সে আবারও তার দিকে তাকায়, সেটা হঠাৎ করে কোথাও উধাও হয়ে যায়। তার মনে হলো হয়তো এটা তার কোনো ভ্রম হতে পারে। কিন্তু এদিকে কিছু অদ্ভুত জিনিস হেনরির সাথেও ঘটেছে। আসলে তার হার্টের অসুখ আছে, যার জন্য সে প্রতিদিন একটা ট্যাবলেট খায়। একটা দিনও যদি সে ট্যাবলেট না খায়, তবে সে মারাও যেতে পারে। আর আজ হঠাৎ সে তার ব্যাগ থেকে ট্যাবলেট বের করতে গিয়ে দেখলো তার অর্ধেক ট্যাবলেট নেই। এটা দেখে সে খুব অবাক হয়ে যায়। এখন ধীরে ধীরে সবাই বুঝতে পারে যদি তাদের এখানে বাঁচতে হয়, তবে একসাথে হয়ে কাজ করতে হবে। সোফিয়াও এখন জ্যাকের উপর বিশ্বাস করতে পেরেছে। এজন্য সে অবশেষে তাকে জানালো সে কি করে। আসলে সে একজন রিপোর্টার। সে সারা বিশ্বে ঘুরে বেড়ায় এবং সেই সব বেআইনি কাজ বা চক্রের খোঁজ করে, যা সরকারও জানে না। এজন্য তার কাজ খুব বিপজ্জনক। সে কাউকে এই বিষয়ে কিছু জানায় না। তবে যাই হোক, এরপর সবাই ভালোমতো বিশ্রাম নিয়ে খাবারের খোঁজে বের হয়। এই সময় তারা কিছু নীল রঙের ব্যাঙের ছাতা দেখতে পারে। সোফিয়া বলল যে এগুলো বিষাক্ত হতে পারে, তবে এটা সত্যি যে আশেপাশে কোনো জল আছে। এজন্য তারা জলের খোঁজে তারা আরো সামনের দিকে এগিয়ে যায় এবং জ্যাক তার সামনে একটা জলাশয় দেখতে পায়। সে অনেক খুশি হয়ে দেরি না করে গোসল করার জন্য তার ভেতরে যাচ্ছিল, কিন্তু বক্সার তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে প্রথমে তাকে দেখতে হবে এটা কতটা গভীর। সে একটা জুতো ছুঁড়ে মারল, যা চোখের পলকে জলের নিচে চলে গেল। এটা দেখার পর নিমিষেই তাদের সবার রক্ত ঠান্ডা হয়ে যায়। সোফিয়া বলল হয়তো এখানে কোনো ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে, এজন্য আমাদের আগেই এর ভেতরে নামা ঠিক হবে না। ঠিক তখনই দূরে থেকে গুলির শব্দ শোনা যায়। দেখা যায় জ্যাক গুলি চালিয়েছিল, কারণ সে তার সাথে একটা বন্দুক এনেছিল। তবে বন্দুকটা কিভাবে সে প্লেনের ভেতরে নিয়ে আসলো তা এখনো কেউ জানে না। তবে এটা আমরা বুঝতে পারছিলাম সে একজন শিকারী এবং তার নেশা ছিল এটা। বন্দুকের সাহায্যে সে একটা বানর মেরে ফেলে এবং এরপর তাদের খাবার একটা ব্যবস্থা হয়ে গেল। সোফিয়া নোংরা জলগুলো ফুটিয়ে সবাইকে খেতে দেয়। অ্যানি সেই খাবার খেতে খুব সুস্বাদু মনে হচ্ছিল, এজন্য সে হেনরির ভাগটাও নিজেই খেয়ে নিল। এদিকে জ্যাক অবশেষে বক্সারকে জিজ্ঞেস করলো যে তার ব্যাগে এমন কি জিনিস আছে যার জন্য সে এতটা যত্ন করে। সে অবশেষে সেটা খুলে দেখালো যে এটা একটা মাস্ক। এই মাস্ক আমার খুব প্রিয়, কারণ এই মাস্কই আমাকে সারা দেশের মানুষের কাছে পরিচিতি দিয়েছে। এর জন্য আমার কাছে এটা খুবই মূল্যবান। আমি সব সময় যত্ন করে এটা রাখি। এরপর আবারও রাত নেমে আসে, সবাই ঘুমাতে যায়। কিন্তু এদিকে ঠিক আগের বারের মতোই একটা ছায়াকে আমরা দেখতে পাই, যে অন্ধকারের ভেতরেই একটা ফোন খুঁজছে এবং সেই ফোন থেকে কল করে কাউকে কিছু একটা বলছিল। এদিকে আবার হেনরির শরীর খারাপ হতে শুরু করে। সবাই ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
কারণ স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে যায়। এটা দেখে তার স্ত্রী পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হচ্ছে হয়তো তার স্বামীর মৃত্যু স্ট্রোকের কারণে হয়নি, বরং কারো চক্রান্তের কারণে হয়েছে। কারণ সে আগেই জেনেছিল যে পাইলটকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছিল, আর তাই সেই হত্যাকারী আমার স্বামীকেও চক্রান্ত করে মেরে ফেলেছে। সে সবাইকে চিৎকার করে এমনটা বলে। সবার কাছে এই বিষয়টা কিছুটা অদ্ভুত মনে হলো যে হঠাৎ তার সব ট্যাবলেট কিভাবে গায়েব হয়ে যায়, তাহলে কে করেছে এটা? আর ঠিক তখনই স্টিফেনের হাতে একটা ভিডিও এলো, যা সেই পাইলটের ফোনেই পাওয়া গিয়েছিল। সে সবাইকে ভিডিওটা দেখালো। সবার মতো ভীত পাইলটও তার শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে, তার পরিবারের কথা মনে করে, কিন্তু শেষে তার স্ত্রীকে বলে, আমি আমার কাজ করেছি, এখন কেউ বাঁচবে না, আমি তাদের এই জায়গা থেকে জীবিত যেতে দেব না। এতটুকু বলতেই প্লেনটা আছড়ে পড়ে। এই ভিডিওটা দেখার পর সবাই লিজার কথাই বিশ্বাস করলো। এখানে নিশ্চিত কিছু একটা রহস্য আছে, হয়তো তাদের কাছেই তিনজনের খুনি লুকিয়ে আছে, যে তাদের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখছে। কিন্তু এখন প্রশ্ন হলো, আসলে কে এই ব্যক্তি, সে কি চায়, আর এবার কার মৃত্যুর পালা? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এদিকে তাদের ভেতরে এক ভয়াল আতঙ্ক বিরাজ করছিল, কারণ এখন পর্যন্ত সবাই মনে করছিল যে তারা শুধু বেঁচে থাকার জন্যই লড়াই করছে, কিন্তু এখন তো তাদের মনে এই ভয় জেগে বসেছে যে কে তাদের মারতে চায়। এদিকে অ্যানি লিজার কাছে গেল কিছুটা সহানুভূতি জাগাতে, কিন্তু লিজা তাকে উল্টো বকাঝকা করতে শুরু করে। সে তো বিশ্বাসই করতে পারছিল না অ্যানি একজন গরিব লোককে কিভাবে বিয়ে করেছে। নিশ্চিত কিছু একটা সমস্যা আছে। আসলে লিজা এখন সবাইকে সন্দেহের চোখে দেখছে। সে প্রত্যেকের মধ্যে তার স্বামীর হত্যাকারীকে দেখতে পাচ্ছিল, যা অবশ্য ঠিকই বটে। এমন মুহূর্তে সবার মনের মাঝে এমনটা হওয়াই স্বাভাবিক। এখানে যারা আছে সবার গল্পই অদ্ভুত। লিজার এমন কথা শুনে অ্যানি সেখান থেকে জঙ্গলে চলে গেল কিছুক্ষণ ঘোরার জন্য, কিন্তু সেখানে সে আবারও কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটা আসলে কি ছিল তা সে বুঝতে পারে না, তবে হ্যাঁ, এটা যা ছিল তা খুবই ভয়ঙ্কর ছিল। তবে এদিকে ততক্ষণে জ্যাক তার কাছে এসে পড়ে। এরপর পরের দিন হয়ে এলো। বক্সার অনেক কষ্ট করে কিছু তার দিয়ে একটা অ্যান্টিনা তৈরি করে। এখন শুধু সেটাকে উপরে নিয়ে যাওয়ার পালা। কিন্তু সমস্যা হলো, এখানে কেউ একা থাকতে চায় না। সবারই মনের ভেতরে ভয় ছিল, যদি তারা একা থাকে তবে পরের নম্বর তাদেরই আসবে। এর জন্য জ্যাক বলল, ঠিক আছে, আমি এখানেই থেকে যাই। সোফিয়া, বক্সার এবং স্পেস ঠিক করলো তারা উপরের চূড়ায় যাবে এবং এই মিটারটা পরীক্ষা করবে, এটা কি আসলে কাজ করে কিনা। এরপর তারা তিনজন রওনা দিল। তাদের প্রায় অনেক লম্বা একটা চড়াই শেষ করতে হবে, যা দেখতে সহজ মনে হলেও এতটাও সহজ ছিল না। একবার তো সোফিয়ার পা পিছলে গিয়ে সে খাদের ভেতরে পড়ে যাচ্ছিল, আর ঠিক সময়ে জ্যাক তার হাত ধরে ফেলে, এজন্য সে বেঁচে যায়। কিন্তু ড্যাটোমিটারটা ঝুলতে থাকে, যা অনেক কষ্টের পর তারা আবার ফেরত পায়। তবে অনেক চেষ্টা করার পর তারা শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছে যায়, কিন্তু এখনো তাদের ফোনে কোনো নেটওয়ার্ক আসছে না। এদিকে তার দিয়ে বক্সার যে অ্যান্টেনা তৈরি করেছিল তা এখানে আসার পর কাজ করেছে। এর কারণেই ড্যাটোমিটারে আলো জ্বলছিল, এবং এটা দেখে আমরা বুঝতে পারছিলাম তারা শীঘ্রই কাউকে তাদের সম্পর্কে খবর পাঠাতে পারবে। কিন্তু এদিকে আবার অন্ধকার নামতে শুরু করেছে। এজন্য তিনজন নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং অ্যান্টেনা সেখানে রেখে দেয়। কিন্তু নিচে আমরা দেখতে পারি লিজা এবং জ্যাকের মধ্যে ভালোই ঝগড়া চলছিল। জ্যাক তাদের বোঝালো যে এটা ঝগড়ার সময় নয়, বরং ভালো একটা বন্ধুত্বের সময়। লিজাও তার কথা বুঝতে পারে, এজন্য সে নিজের পা সরিয়ে নেয়। কিন্তু স্টিফেন তখনও ক্রমাগত তার স্ত্রীকে একই প্রশ্ন করে যাচ্ছিল। সে যখন লিজার সাথে কথা বলছিল তখন লিজা আসলে তাকে কি বলেছিল, কিন্তু এদিকে অ্যানি তাকে কিছুই বলল না। ঠিক তখনই তার মনে পড়ে যায় সে তাকে কয়েক বছর আগে বলেছিল সে একটা বই লিখেছে, কিন্তু সে তো এর আগে তাকে কখনো লিখতে দেখেনি। এটা শুনে যেন স্টিফেনের মাথা ঘুরে গেল। সে অ্যানির উপর রেগে যায় এবং জোরে চিৎকার করতে শুরু করে, এবং অ্যানি অবশেষে সবকিছু তাকে খুলে বলে, যা কিছু তাকে লিজা এর আগে তাকে বলেছিল। এদিকে স্টিফেন তো আগে থেকে তার উপর অনেক রেগে আছে। তার উপর যখন সে এসব কথা শুনতে পারে সে আরো অনেক রেগে যায় এবং তাকে বলছিল, একজন বাহিরের মহিলাকে তুমি কিভাবে বিশ্বাস করলে? তুমি কি আমাকে কোনো ঠকবাজ মনে করো? এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দাও। এদিকে হঠাৎ অ্যামির মাথায় তীব্র ব্যথা শুরু হয়। স্টিফেন দ্রুত কেবিনে ছুটে গেলে ওষুধ আনার জন্য, যা দেখে আমরা জানতে পারি যে অ্যানি কোনো অসুখে ভুগছে।
এই সময় যখন স্টিফেন ভেতরে ছিল তখন সে একটা মানিব্যাগ দেখতে পারে এবং সেই মানিব্যাগের ভেতরে আলাদা আলাদা কয়েকটা বিজনেস কার্ড দেখতে পায়। আর এটা দেখার পর এখন সে লিজার কথায় বিশ্বাস করতে শুরু করে এবং যা কিছু এতক্ষণ তার সন্দেহ ছিল এখন তা বাস্তবে পরিণত হয়ে গেছে। এমনকি তার মনে হয় সে এখন যে লোকটির সাথে আছে সে একজন অপরিচিত। সেই বিষয়টা প্রমাণ করতে কোনো প্রকার গাফিলতি মনে করছে না, বরং সে তো এখন কোনো গন্ডারের মতো আচরণ করতে শুরু করেছে, যা দেখে অসহায় অ্যানি পাশে গিয়ে বসে পড়ে এবং এদিকে স্টিফেন ভেতরে গিয়ে মদ খেতে লাগলো। এমন সময় আবারও সে মুখোশধারী লোকটি অ্যানিকে দেখতে পায়। সে একটা কালো জ্যাকেট পরে আছে এবং দেখতে কোনো সিরিয়াল কিলারের মতো লাগছে। কিন্তু এই জঙ্গলে সে আসলে কি করে? সে কি আগে থেকে জানতো এখানে তাদের প্লেন ভেঙে পড়বে? এবং এই কি সেই ব্যক্তি যাকে আমরা এতক্ষণ ধরে সন্দেহ করছি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কেউ? এদিকে সঠিক সময়ে স্টিফেন সেখানে এসে পড়ল। অ্যানি স্টিফেনকে দেখে তাকে জানালো কেউ একজন প্লেন ভাঙার পর থেকে তাকে অনুসরণ করছে, এমনকি সে তাকে সব জায়গায় দেখতে পায়। কিন্তু এদিকে স্টিফেন তার কথায় কোনো গুরুত্ব দেয়নি এবং তাকে বলে হয়তো তোমার এটা কোনো ভুল ধারণা হতে পারে। তার এমন কথা শুনে অ্যানি রেগে গিয়ে তার মুখে সেই একই আলাদা আলাদা নামের বিজনেস কার্ডগুলো ছুঁড়ে মারল, যা দেখে স্টিফেন বুঝতে পারল সে জেনে গেছে সে আসলে কি কাজ করে। অন্যদিকে আমরা সেই তিনজনকে দেখতে পাই যারা পাহাড় থেকে নিচের দিকে নেমে আসছে এবং ফিরে এসে তাদের সবাইকে ডেটোমিটারের কাজ সম্পর্কে জানায়। এটা শুনে সবার মধ্যে যেন আশার আলো দেখা দিল। কিন্তু এখন তো রাত অনেক হয়ে গেছে, কাল সকালে আবারও ডেটোমিটার চেক করা যাবে। রাতের বেলায় সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য চলে যায়, কিন্তু এদিকে সে বক্সার ঘুমাতে না গিয়ে তার কিছু পুরনো ভিডিও দেখতে থাকে যেখানে সে তার মাস্ক পরেছিল। তবে এই দৃশ্য দেখে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সব সময় চুপ করে থাকা বক্সার যখন মাস্ক পরে তখন তার মধ্যে একটা আলাদা শক্তি তৈরি হয়। তবে ঠিক এই সময় তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় আর সে যখনই পেছনের দিকে তাকায় সেখানে একজন মাস্ক পরা ব্যক্তি দাঁড়িয়েছিল এবং সে এক মুহূর্ত সময় নষ্ট না করে একটা ছুরি দিয়ে বক্সারের পেটে আঘাত করে এবং সে অবস্থায় তাকে ছেড়ে চলে যায়। এরপর যখন সকাল হলো সবাই অবাক হয়ে যায়, সেই বক্সার আসলে কোথায় গেল? সে কি হারিয়ে গেছে? এমন সময় লিজা এসে বলল তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু ডাক্তারের মনোযোগ তখনও ডেটোমিটার দিকে ছিল। যদি কোনোভাবে খবর পৌঁছে যায় তাহলে কেন তাদের নেওয়ার জন্য কেউ এখনো এখানে আসেনি? তবে এর প্রধান কারণ ছিল তাদের ফেরার কিছুক্ষণ পরে কেউ তাদের অ্যান্টিনার তার কেটে দিয়েছে, তা না হলে এতক্ষণে তাদের উদ্ধার করার জন্য কেউ এখানে আসতো। যাই হোক, এরপর তারা সবাই আলাদা আলাদা হয়ে বক্সারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, কারণ তাদের জন্য এটা খুব জরুরি। একমাত্র সেই ছিল যে রেডিও সম্পর্কে কিছুটা জানতো। তবে সবাই তাকে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোথাও তাকে খুঁজে পায় না, এজন্য আবারও তারা তাদের ক্যাম্পে ফিরে আসে। এদিকে ডাক্তার এবং সুপিয়া আবারও সেই উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ডাক্তারের ধারণা ছিল হয়তো ডেটোমিটারে কিছু একটা সমস্যা হয়ে গেছে এবং এর জন্যই তাদের নেওয়ার জন্য এখানে কেউ আসেনি। তারা আবারও রওনা দিল পাহাড়ের উপরের দিকে। এদিকে ক্যাম্পের মাঝে সবাই আরামে ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে জ্যাক কোথায় যেন চলে যায়, যা দেখে লিজাও তার পিছু পিছু চলে গেল। এই দুজন যাওয়ার পরে অ্যানিকে কেউ জঙ্গলের ভেতর থেকে ডাক দিল, এজন্য অ্যানি তার হাতে একটা লাঠি নিয়ে সেদিকে এগিয়ে যায় এবং একটু সামনে যাওয়ার পরে দেখা যায় সেই লোকটি তার সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, যার কাছে এতক্ষণ বন্দুক ছিল। কিন্তু এবার অ্যানি তাকে সুযোগ না দিয়ে তার হাতে লাঠিটি তার বুকের ভেতরে ঢুকিয়ে দেয়। কিন্তু আমরা দেখতে পাই সেটা আসলে কেউ ছিল না, বরং স্টিফেন ছিল। এর মানে কি সে তার নিজের স্বামীকেই মেরে ফেলেছে? অন্যদিকে ডাক্তার এবং সুপিয়া ততক্ষণে চূড়ায় পৌঁছে গেছে। তখনই উপর থেকে জঙ্গলের মাঝে তারা চিল উড়তে দেখে। তারা দ্রুত সেদিকে এগিয়ে যায় এবং দেখতে পায় বক্সারের লাশ সেখানে পড়ে আছে। চিলটা তার ঠোঁট দিয়ে তাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এটা দেখার পর তারা আবারও দ্রুত তাদের লোকজনের কাছে যায় এবং তাদের এই বিষয়ে সবকিছু খুলে বলে। কিন্তু এখানে আসার পর যখন জানতে পারলো যে অ্যানি তার নিজের স্বামীকে মারার চেষ্টা করেছে, তখন স্টিফেন তার স্ত্রীর পক্ষ নিয়ে বলল আসলে সে ছোটবেলায় একটা সন্ত্রাসী হামলায় তার প্রিয়জনকে হারাতে দেখেছে, এজন্য তার সবাইকে তার শত্রু মনে হয়। কিন্তু এই জিনিসটা সবার মধ্যে আরো সন্দেহ তৈরি করে। কে জানে, হয়তো অ্যানি এই তিনজনকে মেরেছে। নিজের এই ভুল ধারণার কারণে তার ভেতরেও সন্ত্রাসীর মুখ দেখা যাচ্ছিল। যদি পাইলট আর হেনরির মৃত্যু দুর্ঘটনা হয়ে থাকে তবে বক্সারকে নিশ্চিত কেউ মেরেছে, কারণ তার গায়ের উপর ছুরির আঘাত দেখা যাচ্ছিল। তবে এদিকে সুপিয়ার মনে হয় হয়তো এই কাজ অ্যানির নয়, নিশ্চয় এর পেছনে অন্য কেউ লুকিয়ে আছে। এদিকে ডাক্তার বলল তাহলে কে সে?
তখন সুফিয়ান নিচু গলায় বলল, এই জঙ্গলে একজন মুখোশধারী ব্যক্তি লুকিয়ে আছে, যে আমাদের একজন একজন করে শেষ করছে, কিন্তু এখনো আমরা বুঝতে পারিনি আসলে সেই লোকটি কে। এবং সুফিয়ার এই কথার মধ্য দিয়েই এই গল্পের প্রথম পর্বটি শেষ হয়ে যায়। কিন্তু এই গল্পের রহস্য এখনো কিন্তু শেষ হয়নি। এরপরে তাদের সাথে আসলে কি হয়েছিল, যা আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে দেখতে পারবো। তবে শেষ দৃশ্যে আমরা প্লেনের উপরের অংশে একটা ইঁদুরকে দেখতে পাই। ইঁদুরটি কিছু পাউডারের প্যাকেট খাচ্ছে। এই পুরো ব্যাপারটি আসলে কি মাদক পাচারের হতে পারে, যে সবকিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল, নাকি মানুষকে ভুল বোঝানোর জন্য এটাকে একটা প্লেন দুর্ঘটনার মতো দেখানো হয়েছে? হতে পারে যারা তাদের এভাবে মারছে তারা হয়তো কোনো গ্যাংয়ের লোক, যে এখানে তাদের মাল নিতে এসেছে। তবে এই সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওর দ্বিতীয় পর্বে দেখতে পারবো। দ্বিতীয় পর্বটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।